আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিড স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা নিউ গল্প নিয়ে চলে আসলাম। তো চলো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। আমাদের তো ঘরে একা একা বসে আছে। সত্যি কথা বলতে আগামীকাল কিন্তু তের বিয়ে। তো এমন টাইমে কিন্তু ওই ঘরে ইয়োজন আসে। তে মা, ভেতরে আসবো আমি? ও মা, তুমি আসো। তুমি আসলে আবার শোনা লাগবে নাকি? এসো এসো। আচ্ছা, তুই কালকে সুগার সাথে বিয়েতে রাজি তো? হ্যাঁ মা, রাজি থাকবো না কেন? তোমাদের পছন্দ তো আমারই পছন্দ। না, তোর যদি কোনো ভালোবাসা থেকে থাকে তুই নিঃসংকোচে আমাকে বলতে পারিস। তুই বল, তাহলে আমি বিয়েটা এখনো ভেঙে দিতে পারি। ভালোভাবে বল মা, তোর কোনো সমস্যা নেই তো? তুই কাউকে ভালোবাসিস না তো? মা রিল্যাক্স, আমি কাউকে ভালোবাসি না। আর তাছাড়া তুমি যাকে পছন্দ করেছো আমার তাকেই ভালো লাগে, কোনো সমস্যা নেই। সেটাই জিজ্ঞাসা করেছি মা। তোর বাবা তো তোর দায়িত্ব আমার উপর দিয়ে চলে গেছেন। একমাত্র তুই আছিস আমার, আর তোর আমি আছি। সেই কারণেই তো তোর বিষয়টা ভালোভাবে জানা লাগবে। তুই যদি ওর সাথে সুখে না থাকিস তাহলে তো আমিও সুখে থাকবো না মা। ঠিক আছে, তোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে বিয়েটা ফাইনাল। তা সকাল সকাল উঠতে হবে কিন্তু, তা এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। ঠিক আছে মা, সকালে ডেকে দিও, আমি কিন্তু উঠতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ডেকে দেবো। এবার ঘুমা, আমি লাইট অফ করে দিচ্ছি। তো এই বলে ইয়ঞ্জন কিন্তু লাইট অফ করে চলে গেল। বোঝা গেল তের বিয়ে কিন্তু সুগার সাথে ঠিক হয়েছে এবং আগামীকালই ওর বিয়ে। তো আগামীকাল কিন্তু বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয়ে গেল। অনেক আত্মীয় স্বজন এসেছিল, যেহেতু তের মা ছাড়া আর কেউই নেই। ওই বিয়েতে কিন্তু শুধু তের মাই ছিল তেদের ফ্যামিলি থেকে। কিন্তু তো সুগার ফ্যামিলি থেকে কিন্তু অনেকে এসেছিল। সুগার কিন্তু ওর বাবা মায়ের একমাত্র ছেলে। তো এমন টাইমে শেষের দিকে কিন্তু একজনের এন্ট্রি ঘটে, আর সেটা হলো আমাদের জাংকুক। তো জাংকুক আসলে কি, মানে কে আর ওদের সাথে পরিচয়টা কেমনটা কিন্তু তোমরা ডায়লগে শুনে ভালো। ও হ্যালো আঙ্কেল। আরে জাংকুক বাবা, তুমি এখন এতটা লেট করেছো? বিয়েটা তোমার জন্য উফ, এত লেট করলে কেন? সরি আঙ্কেল, আসলে আপনি তো বলেছিলেন তাড়াতাড়ি আসতে, বাট একটা সিরিয়াস পেশেন্ট এসে পড়েছিল, উপায় ছিল না। যাকে সুগা কোথায়? ওকে একটু অভিনন্দন জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, এসো এসো। তুমি তো আমাদের খুব পরিচিত, প্রথম থেকেই। সুগা যখন ছোট তখন থেকে তুমি ওকে চেনো। আরে আঙ্কেল, তখন তো আমিও ছোট ছিলাম, ডাক্তার তো ছিলাম না। তাই কি? তোমাকে অনেক ভালোবাসি, আমাকে আমার ছেলের মতো ভাবে আমি তোমাকে। যাই হোক, এই সুগা এদিকে আয়। ও একা একা ওখানে আছে। ও আচ্ছা, একা একা? তা ওর হবু, মানে সরি, এখন তো ওয়াইফই হয়ে গেছে। কোথায় ও? ওই তো ওখানে। তে মা, তুমি এসো। কি হয়েছে বাবা, তাড়াতাড়ি বলো। কি রে সুগা, কি অবস্থা তোমার? ভালো তো? আপনি? না, ভালো ভালো, ভালো থাকবে না কেন? আর তুমি, কি নাম তোমার? আমি কিম দাহিয়ং। তে আমি। ও তে, ঠিক আছে, ভালো হয়েছে এত ছোট নাম। আমি তো অবাক হয়ে গেছিলাম, এত বড় নামে তোমাকে কিভাবে ডাকবো। তোদের দুজনকে কিন্তু খুব মানিয়েছে। ঠিক আছে, তোমাদের কথাবার্তা হয়ে গেলে তোমরা কথা বলো, আমি যাচ্ছি, আমার একটা একটা কল আছে। তো এই বলে কিন্তু সুগা চলে গেল। তো বিয়ের অনুষ্ঠান শেষে কিন্তু জাংকুকও ওখান থেকে চলে আসে। তো সেদিন রাতের বেলা, এই মেয়ে শোনো, বাড়িতে এখন অনেক আত্মীয় স্বজন আছে, আমি তাই আলাদা রুমে যেতে পারছি না। আর আলাদা রুমে যেতে গেলে মা বাবা দেখে ফেললে বকবে। এক কাজ করো, তুমি এখানে শো, আমি নিচে শুয়ে পড়ছি। না না, আপনার যদি সমস্যা হয় আমি নিচে শুয়ে পড়ছি। দেখো, বেশি সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করো না, হ্যাঁ? আমি নিচে শুয়ে পড়ছি, তোমাকে এত ঢং করতে হবে না। আচ্ছা, আপনার যদি এরকম হয় তাহলে আমরা বরং একটু দূরে দূরে শুই, মানে আপনি এরকম এই ঠান্ডায় নিচে শুবেন, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এই বলে কিন্তু সুগা নিচে শুয়ে পড়লো। বোঝা গেল যে এর উপর কিন্তু কোনো অ্যাট্রাকশনই নেই। তো পরদিন সকালবেলা, বাহ তে, তোমার হাতের রান্না যে এত সুন্দর আমি আসলেই ভাবিনি। এখন তো মনে হচ্ছে তোমার কাছে আমাকে ক্লাস করা লাগবে। আরে না আন্টি, ও সরি। না মা, আপনি কি বলছেন? আপনার হাতের রান্না কি কম সুন্দর? আমার মা তো আপনার হাতের রান্না থেকেই ক্লাস খেয়েছে। ও, তার মানে আমার রান্না তো একটু সুন্দর আছে না? ঠিক আছে, তবে তুমি যেহেতু এখন নতুন বউ, আজকে তোমার হাতের রান্নাই কিন্তু সবাই খাবে, তাই আমি কিন্তু রান্নাঘরে হাতই লাগাবো না। আরে মা, এখন আপনি তো কোনোদিনই হাত লাগাবেন না, আমি আছি কি জন্য? আমি রান্না টান্না সামলাই নেবো, এমনিতেও রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। মা, আমি বেরোচ্ছি, আমার ওই যে বলেছিলাম না একটা জরুরি কাজ ছিল, সে কারণে আমি যেভাবে বাসায় যাচ্ছি। কিন্তু তুই খেয়ে তো যা, খাবি না? আর আজকে তে রান্না করছে, ফার্স্ট টাইম অর্ডার একটু তো ট্রাই করবি, টেস্ট তো অন্তত করবি। না মা, আমার সময় নেই, আমার
এখন আমাকে এখনই বের হতে হবে, আমার সময় নেই, আমি বাইরে খেয়ে নেবো। তো এই বলে কিন্তু সুগা চলে গেল। তের কিন্তু একটু মন খারাপ হলো, যেহেতু তের মনে হলো যে সুগা হয়তো তের রান্নার কথাটা শুনে বরং আরো খায়নি। তো এইভাবেই কিন্তু বেশ কিছুদিন কেটে গেল। তো একদিন বাসায় কিন্তু কেউ ছিল না, মানে ওদের একটা জিনের কোনো একটা বান্ধবীর বাসায় যাওয়ার কথা ছিল। আরেম কিন্তু কোনো জায়গায় যেতে চায় না, তো আরেম কিন্তু বাড়িতেই ছিল। আর তে যেহেতু ঘর সামলানোর দায়িত্বটা ছিল, তো তে কিন্তু বাসায় ছিল। আর সুগা ওর মতো রীতিমতো বাইরে ছিল, আর জিন ছিল ওই বান্ধবীর বাসায়। যেহেতু সুগা একমাত্র ছেলে, ঘরে কিন্তু আর কেউ ছিল না, শুধু তে আর আরেম ছিল। বাবা, আপনি চা চেয়েছিলেন না? এই তো এনেছি। হ্যাঁ ঠিক আছে, রাখো। এক মিনিট, চিনি দিও না। ও সরি, আমি ভুলে গেছিলাম, ক্ষমা করবেন। না না সমস্যা নেই, মাঝে মাঝে তো জিনও ভুলে যায়, তুমি তো সবে এলে। আদা দিয়েছো তো? হ্যাঁ আদা দিয়েছি। বাবা আর কিছু লাগবে? না নাকি আমি যাবো? না আর কিছু লাগবে না, তুমি যাও। দরজা থেকে যেতে না যেতে হঠাৎ করে আরেম একটু সামান্য চিৎকার মতো করে উঠলো। বাবা কি হয়েছে? কিছু লাগবে? উফ, বুকে ব্যথাটা আবার বেড়েছে নাকি? উফ, বাসায় তো কেউ নেই না? না কি হয়েছে? আপনার কি সমস্যা হচ্ছে? হার্টের প্রবলেম হচ্ছে? তুমি একটা কাজ করো। তুমি কি করবে? আমার মোবাইলটা নিয়ে 3rd নম্বরে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা একটু প্রেস করো। ওইটা ডাক্তার জাঙ্কুকের নাম্বার, ওর কাছে দাও, ওর কাছে ফোন দাও, বাড়িতে আসতে বলো। ঠিক আছে আপনি চিন্তা করবেন, আমি এখনই দিচ্ছি। প্লিজ বাবা একটু নিজে খেয়াল রাখুন। তো কিন্তু জাঙ্কুকের কাছে কল দিল। হ্যাঁ হ্যালো মিস্টার প্লিজ বাসায় একটু তাড়াতাড়ি আসবেন। বাবার হঠাৎ হার্টের একটু ব্যথা উঠেছে, তাড়াতাড়ি আসুন। কিন্তু কে বলছেন আপনি? আর কার বাসায় যাব? ও আই এম সরি, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। হ্যালো, ফোন কেটে গেল নাকি? মিস্টার আরেমের বাসা থেকে আসলো ফোন। হয়তো না হার্টের ব্যথাটা আবার বেড়েছে, আমাকে এখনই যাওয়া লাগবে। এক কাজ করো, তুমি বরং এগুলো একটু সামলে নাও, আমি আসছি। তো এই বলে কিন্তু জাঙ্কুক বেরিয়ে পড়লো। যেহেতু ওদের ফ্যামিলি ডক্টর সোয়েদের প্রতি একটা মমতা বোধ কিন্তু ওদের ছিল, বেশি করে জাঙ্কুকের। তো জাঙ্কুক যখন এলো আরেমকে কিন্তু ওষুধ টষুধ দিয়ে ভালোভাবে ঘুম পাড়িতে চলে যাবে এমন টাইমে। বাবা ঠিক আছে তো? কি হয়েছিল হঠাৎ? আসলে ওনার হার্ট অ্যাটাকের সমস্যা আছে, ওনার হার্টে একটা, আপনি বুঝবেন না, প্রবলেম আছে, ওটাই জেনে নিন। সেখানে প্রায় হার্টের ব্যথা ঘটে। আপনি বাসায় একা আছেন, আর কেউ নেই? সুগা কোথায়? সুগা তো একটা কাজে বাইরে গেছে, আর বাসায় আমি আছি, কেউ নেই। আপনি জানেন না ওনার হার্টের সমস্যা? এটা কেউ আপনাকে বলেনি? না বলেনি তো আমাকে। ঠিক আছে, আমি বলে দিলাম, আপনি একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ওনার প্রায় হার্টের ব্যথাটা ওঠে। যাকে আশা করি সুগার সাথে আপনার দিন ভালোই কাটছে। সুগা কিন্তু অনেক ভালো ছেলে। হ্যাঁ ওই কাটছে একরকম মানে ভালো কাটছে না সময়? সরি, আমার তো এই বিষয়ে জিজ্ঞাসা করা উচিত না। আচ্ছা আপনাকে কি এই বাসার সবাই খুব ভালোভাবে চেনে? মানে আপনি কি কোনো আত্মীয় না, তবে আমি এদের ফ্যামিলি ডাক্তার, এক কথা আত্মীয় বলতে পারো। সুগা যখন ছোট তখন তো আমিও ছোট ছিলাম, যদিও সুগা আমার থেকে অনেকটাই ছোট, এরকমই আর কি। তখন থেকেই আঙ্কেল আমাকে অনেক ভালোবাসেন। বাবা ডাক্তারের পর আমি ডাক্তার হয়েছি, তাই ওনাদের বাবা যেহেতু ওনাদের ডাক্তার ছিলেন, ফ্যামিলি ডাক্তার, তাই আমিও ফ্যামিলি ডাক্তার। আমাকে অনেক আগে থেকে ওনারা চেনেন, আত্মীয় বলতে পারো। তাহলে তো আপনি সুগাকে অনেক আগে থেকে চেনেন, তাই না? হ্যাঁ চিনি, অনেক ভালো ছেলেও। হ্যাঁ তবে মনের ভাব খুব ভালোভাবে প্রকাশ করতে পারে না। সবাইকে প্রথম থেকে বুঝিয়ে নিতে হয় যে আসলে কি বলতে চাইছে। তোমার এই অভ্যাসটা করে ফেলা দরকার। অভ্যাসটা করার সময় পেলে তো করবো। যাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, দরকার হলে আমাকে ডাকবে। হ্যাঁ আর কাজ করো, বাবার মোবাইল থেকে তুমি নাম্বারটা নিয়ে নিও, কারণ এরকম যদি রেগুলার হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। বাড়ির সবার কাছে আমার নাম্বারটা আছে, তুমিও রেখে দিও। ঠিক আছে, আমি নাম্বারটা নিয়ে নেব। তো জাঙ্কুক কিন্তু চলে গেল। জাঙ্কুকের তো একটু সন্দেহ লাগলো যে এরকম কথা কেন বলছিল। হয়তো সুগার সাথে সময়টা কাটছে না বা ভালো যাচ্ছে না, এটা কিন্তু জাঙ্কুক আন্দাজ করতে পারলো না। যেহেতু জাঙ্কুক আগে থেকে সুগাকে চেনে, সুগা কিরকম মাইন্ডেড ও কিন্তু জানতো। সেদিন রাতের বেলা সুগা কিন্তু রাত করে বাসায় ফিরেছে এবং গোসল করার জন্য বাথরুমে গেছে। তো আমার টাইমে তেজ সুগার ড্রেসগুলো ভালোভাবে গুছিয়ে রাখার টাইমে একটা ফটো পেলো পকেটে। আরে এই ফটোটা কার? একটা মেয়ের মনে হচ্ছে। ওয়াও, মেয়েটা তো অনেক সুন্দর দেখতে, দারুণ। কিন্তু কে মেয়েটা সুগার পকেটে কেন? তুমি আমাকে না জিজ্ঞাসা করে এখানে হাত কেন দিয়েছো? সরি, ক্ষমা করবেন, আমি আসলে আপনার ড্রেস গুছিয়ে রাখছিলাম এমন টাইমে ফটোটা পড়লাম।
নাটক করো তাই না? আমি বুঝি না। দাও ফটোটা আমাকে। এই নিন, আমি নিচ্ছিলাম না ফটোটা। ওই আসলে মেয়েটা কে জানতে পারি? তোমার নাকি ফটোতে কৌতূহল নেই, তাহলে মেয়েটাকে এটা জানার কৌতূহল কেন? তোমাকে জানা লাগবে না, ঠিক আছে? তোমার জানার কেউ না। তো এবার ফটোটা নিয়ে কিন্তু সুগা চলে গেল। রেগুলারই কিন্তু এরকম আচরণই করে সুগাদের সাথে। তবে তের কিন্তু একটু খারাপ লাগলো যে এরকম মেয়ের ছবি কেন। এটার মধ্যে তোমরা কিন্তু আন্দাজ করতে পেরেছো মেয়েটার ছবি কে হতে পারে। হ্যাঁ, মেয়েটা ছিল জিমিন। কিন্তু জিমিনের সাথে সুগার তেমন কি সম্পর্ক এটা কিন্তু আমরা এখনো কেউই জানি না। এর কিছুদিন পরের ঘটনা, সুগা কিন্তু রাস্তায় একা একা অন্যমনস্ক হয়ে হাঁটছিল। এমনটা আমি কিন্তু একটা গাড়ির সাথে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তবে সৌভাগ্যবশত গাড়িটা কিন্তু চালাচ্ছিল মিস্টার জাংকুক। সো সুগাকে দেখে কিন্তু গাড়িটা ঠিক সময় থামিয়ে দেয় এবং গাড়ি থেকে বেরিয়ে আসে। কি ব্যাপার, এভাবে দেখে হাঁটছো? আমার জায়গায় যদি অন্য কেউ হতো মেরে দিত তো। দেখে রাস্তা পার হবে তো নাকি? গ্রিন লাইট জ্বলছে এখনো। ও আই এম সো সরি, আমি ভুলে গেছিলাম মানে? আজকাল মন কোথায় থাকে তোমার? থেকে কোন কাজে যাচ্ছিলে তুমি? না, এমনি হাঁটছিলাম। আমার আবার কি কাজ? কোনো কাজ নেই এখন। তাহলে তো বাসায় থাকতে পারো, তাই একটু সময় দিতে পারো। আমারও এখন আপাতত কোনো কাজ নেই। এক কাজ করো, ভালো হয়েছে পার্ক আছে, চলো আমরা তোমার সাথে একটু কথা আছে, আমরা একটু বসে কথা বলতে পারি? তুমি যদি বিরক্ত না হও। না, বিরক্ত হব না, আসুন। কি বলবেন বলুন। আচ্ছা সুগা, তুমি কি তেরকে নিয়ে খুশি নও? মানে তোমার তের কথা শুনে কেমন একটা লাগলো? তোমার কথা শুনে আমার ওর উপর কোনো ইন্টারেস্ট নেই। আর তাছাড়া তে ছিল ওর নামটা। ঠিক আছে, ভালো। তাহলে তোমার তের উপর কেন ইন্টারেস্ট বানাও। মেয়েটা তো ভালো, অনেক ভালো মেয়েটা। আর তাছাড়া তোমার সাথে অনেক সুন্দর মানাচ্ছে। আমার রাগ কেন শুনবেন? মানে আমার ওর উপর ইন্টারেস্ট কেন নেই শুনবেন? ইন্টারেস্ট নেই কারণ আপনি আমার থেকে বয়সে এতটা বড়, তবুও আপনি এখনো বিয়ে করেননি। আর আমার বিয়েটা হয়ে গেল, তাও একটা কিছু করার নেই। কি আর করা, তে তো তোমার সমবয়সী, তাই না? ও, আমি একটা বিষয় নিয়ে বলতে চাইছিলাম, তা হলো ইন্টারেস্ট না হওয়ার কারণটা কিন্তু আমি জানি। সো তোমার ফ্যামিলিকে এই বিষয়ে আগে থেকে জানানো উচিত ছিল তোমার। তুমি কেন জানাওনি? দেখো, তুমি আমাকে বলেছিলে সেদিন, অনেকদিন আগেই বলেছিলে যে তোমার জিমিন নামের একটা মেয়েকে ভালো লাগে। জিমিনও তোমাকে ভালোবাসে, তোমাদের প্রায় 2 বছরের রিলেশন। তাহলে এই বিষয়টা কি ফ্যামিলিকে জানাতে হয় না? জানালে কি সমস্যা? তোমার মা তো তোমাকে একদম মেরে ফেলছে না। আমি মাকে কেন জানাই না, আপনি কিন্তু কারণটা জানেন। আমি 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 জানি না মা ওকে নিজের মেয়ের মতো ভাবে। আর আমি কিভাবে আমার মাকে এই বিষয়টা বলবো? মাকে ছাড়ুন, আমি বাবাকে কিভাবে বলবো? আপনি তো জানেন আমার বাবার হার্টের সমস্যা। আমি ধরনের স্ট্রেস দিতে চাই না। বাবাকে স্ট্রেস দিতে চাও না বলে সারা জীবন এভাবে ডুববে, কষ্ট করবে। আর তাছাড়া তুমি তো শুধু নিজের কষ্ট করছো না, তুমি তেকে কষ্ট দিচ্ছো। বেচারি মেয়েটা শুধু তো কি আর করে। ওর তো আমি তো শুনলাম ওর নাকি ছোটবেলা থেকে মা বাবা নেই। তাহলে বুঝো, তুমি তো একজনের কষ্ট কমাতে গিয়ে আরো অনেকজনের কষ্ট বাড়াচ্ছ। তুমি তোমার মায়ের সাথে আলোচনা করো, বিয়ের আগে তুমি এটা করতে পারতে। তোমার মা তোমার বাবাকে বুঝিয়ে বলতেন। আপনার থেকে ভালো লাগে? হ্যাঁ, মানে ভালো লাগবে না কেন? মেয়েটা তো অনেক ভালো। আপনার সাথে না পারফেক্ট লাগবে, ঠিক আছে? হয়তো এই দিনটার জন্য আপনি অপেক্ষা করেছিলেন, আগে থেকে চেনেন না আগে থেকে। এমন কোনো ব্যাপার না সুগা, তুমি ধরনের কথা কেন বলছো? আর তাছাড়া তুমি যেটা ভাবছো মোটেও তেমন না। না, আমি সত্যি কথা বলছি। তাছাড়া আমার সাথে তের কখনোই হবে না। আমি যদি জিমিনকে কোনোদিন নাও পাই, সারা জীবন আমি জিমিনের আশায় দেবদাস হয়েও না হয়ে থাকবো, তবুও আমি কখনো তেকে টাচ পর্যন্ত করবো না। বাহ, দৃঢ় মনোবল, এটাই কিন্তু দরকার। এটাকেই বলে প্রকৃত ভালোবাসা। আপনার কাছ থেকেই শিখেছি, তাই না? আপনিও যেমন আপনার যোগ্য ভালোবাসার জন্য এখনো পর্যন্ত অপেক্ষা করছেন, আমি আমার যোগ্য ভালোবাসাকে পাওয়ার জন্য অপেক্ষা করব। আপনার কাছ থেকেই শিক্ষা। বড় ভাই হিসেবে তো একটা শিক্ষা নিতেই পারি। হ্যাঁ, তবে আমার অপেক্ষা তো মনে হয় খুব দ্রুত শেষ হয়ে যাবে। তোমার হয়ে যাবে। এখন উঠতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আপনি না বলেছেন আপনার 12টার সময় একটা অপারেশন আছে? 12টা বাজতে চলো নাকি? 11:30। ঠিক আছে, যাক গে, বাড়ি যাও, আমিও যাই। ওরা দুজনেই কিন্তু উঠে গেল। বোঝা গেল যে জাঙ্কুক আর সুগার কনভারসেশনটা শুনে যে জাঙ্কুক কিন্তু ওর যোগ্য ভালোবাসার জন্য ওয়েট করছে, কিন্তু সেটা কে হতে পারে? আর সুগা যে জিমিনকে ভালোবাসে বিষয়টা কিন্তু বাবা মাকে জানাতে পারেনি, কারণ ওর বাবার হার্ট অ্যাটাকের সমস্যা ছিল। তো একদিন জাঙ্কুক বাইরে ওর হসপিটালের বাইরে যখন আসলো, দেখলো বাইরে হসপিটালের বাইরে তে দাঁড়িয়েছিল। তো
সন্দেহ লাগছে। মনে হচ্ছে তো তুমি আমার জন্য দাঁড়িয়েছিলে। কি বলছেন এগুলো? আমি আপনার জন্য দাঁড়াবো কেন? সরি, আমার কথা যদি খারাপ লেগে থাকে আমি দুঃখিত। আমি ওইভাবে বলতে চাই না, মজা করলাম জাস্ট। এমনিতে মজা করা আমার একটু অভ্যাস। বুঝতে পারছি। আসলে আপনি ঠিকই বলেছেন, আমি এখানে একটা কারণেই দাঁড়িয়ে আছি। তবে আপনার সাথে দেখা করতে না, এখানে আমি সুগার সাথে এসেছিলাম। তো সুগা কোনো একটা কারণে কোথাও একটু জানি গেল, আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে। তাই আর কি দাঁড়িয়ে আছি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো তুমি? এখন দাঁড়ালে? না, গত 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু সুগার কোনো পাত্তা পাচ্ছি না। সুগা তোমাকে এখানে দাঁড় করিয়ে চলে গেছে? 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো, তো বাসে চলে যাও না। সুগা যদি কিছু মনে করে। এর কথায় কিন্তু একটু দুঃখ প্রকাশ পাচ্ছিল এবং চোখটা ভিজে ভিজে ছিল। মানে তুই হয়তো এইটাই ভাবছিল যে সুগার উপর একটু অনুগ্রহ নেই। জাংকুক কিন্তু বিষয়টা বুঝলো। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বাড়ি যাবেন না আপনি? যেতে ইচ্ছা করছে না তোমার কথা শুনে। ঠিক আছে, সুগা যতক্ষণ আসে আমিও দাঁড়াই। হয়তো দেখা করতে গেছে কারোর সাথে। হ্যাঁ, কার সাথে দেখা করতে যাবে? আপনি কেন দাঁড়াবেন এখানে শুধু শুধু কষ্ট করে? তুমি এতক্ষণ কষ্ট করলে আমার জন্য এতটুকু কষ্ট হয় না। করতে গেছে দেখা একজনের সাথে, তুমি জানো না? না তো, কেন? কার সাথে দেখা করতে গেছে? জানো না যখন বলে লাভ নেই। অবশ্য বলবোই বা না কেন, তোমার জানা উচিত বিষয়টা। তো জাংকুক কিন্তু তের সাথে সেদিন অনেক কথা বললো সুগার বিষয়ে, ওর বিষয়ে। এমনকি জাংকুক যে কোনো কারোর জন্য অপেক্ষা করছে সেই বিষয়ে অনেক কিছু বললো। এভাবে কিন্তু ধীরে ধীরে তেরও জাংকুকের প্রতি একটা অ্যাট্রাকশন হলো এবং জাংকুকও তের প্রতি একটু আকৃষ্ট হতে পড়লো। মানে এখনো দুজন দুজনকে কিন্তু ভালোবাসতে লাগলো। তাছাড়া তের যেহেতু ভালোবাসার মতো কেউই ছিল না, সো ওরও কিন্তু একটা দ্বিতীয় পথ খোঁজার প্রয়োজন হয়েছিল, যেটা কিন্তু ওইখানেই পেয়েছিল। এবং জাংকুকের মাঝখানে সে তার প্রিয় মানুষটিকে খুঁজে পেয়েছিল, যেটা সে কখনোই সুগার ভিতর পায়নি। সত্যি বলতে হসপিটালের বেঞ্চে বসে বসে যে কখন সন্ধ্যাটা নেমে গেছে, সূর্যটা ঢলে গেছে, কেউই কিন্তু টের পায়নি। দুজনেই একে অপরের প্রতি শেষের দিকে তাকিয়ে আছে, বলার মতো আর কোনো কথা নেই। এমন মনে হচ্ছে যেন জীবনের সমস্ত কথা ঠিক ওই জায়গায় প্রকাশ করে ফেলেছে, নিজের মনের ভাব এবং কথার মধ্যে যে কখন নিজেদের ভিতরে ভালোবাসা প্রকাশ করে ফেলেছে, আদান প্রদান করে ফেলেছে, কিচ্ছু বোঝেনি। তো দুইজনের ভিতরে তাকিয়ে থাকার এই মোমেন্টে কিন্তু সুগার কলটা নষ্ট করে দিল। সুগা কিন্তু তেকে ফোন করেছে, এমনটার মধ্যে কিন্তু পুরো সন্ধ্যা নেমে গেছে। আরে সুগা, হ্যালো সুগা, বলো। তুমি তুমি আসবে না? তুমি এখনো দোকানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, বাড়ি চলে এসো। আমি বাড়ি চলে এসেছি। আসলে সত্যি বলতে তোমাকে আমার কথা মনে ছিল না, ট্যাক্সি নিয়ে চলে এসো। তো এই বলে কিন্তু সুগা ফোনটা রেখে দেয়। কে সুগা? কি বললো? বাড়ি ফিরে যেতে বললো। ও নাকি বিকাল বেলাতে বাড়ি ফিরে গেছে। ও তাই নাকি? এটাও স্বভাব। আমিও তাই ভেবেছিলাম। চলো তোমাকে বাড়িতে নামিয়ে দিই। না না, আমি যেতে পারবো। ওই যে সামনে ট্যাক্সি, একটা নিয়ে চলে যাবো। না, তোমাকে আমি একা ছাড়বো না, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো তাই কিন্তু জাংকুকের সাথেই ফিরলো। বাড়ির সামনে এসে কিন্তু গাড়িটা থামলো, কিন্তু জাংকুক বা তে কেউই কিন্তু গাড়ি থেকে বের হলো না, বসেই আছে। আমার বাড়ি চলে এসেছে এই কথাটা আপনি বলবেন না? বলতে ইচ্ছে করছে না। বললে তো তুমি নেমে যাবে, আর তোমার সাথে আবার না জানি কবে দেখা হবে। তোমার সাথে দেখা করার জন্য যে কতদিন অপেক্ষা করা লাগে আমার। ভালোবাসেন আমাকে? ভালোবাসেন আমাকে? হ্যাঁ বাসি, অনেকটা ভালোবাসি। আপনার ভয় করছে না? মানে আপনি তো অবিবাহিত আর আমি একটা বিবাহিত মেয়ে, আপনার একটু অদ্ভুত লাগছে না? অদ্ভুত লাগবে কি? সুগার সাথে কি তোমার বিবাহিত জীবন আছে এখনো? এখন সুগার সাথে তোমার, তুমি তো সুগার ব্যাপারে সবকিছু শুনলে, এখন আর এর ভিতরে আর কি অস্তিত্ব আছে? একটা কথা বলবো, আপনি কি আমার সুগার ভেতরে সম্পর্ক ভাঙাতে চাচ্ছেন? একদমই না। হ্যাঁ ভাঙতে চাচ্ছি, কারণ ওর সাথে সম্পর্ক না ভাঙলে তো তুমি আমার হতে পারবে না। জানেন সুগা এই কথাটা বললে না অনেক খুশি হবে। আসলেই আমি কখনো ভাবতেই পারিনি যে পৃথিবীতে আমার মা বাবাও আমাকে কেউ ভালোবাসতে পারে। পারে, তোমার আশেপাশে অনেকেই আছে তোমাকে ভালোবাসার মতো, অনেকেই আছে। যাকে এখন আর বলার কিছু নেই, সব তো শুনেই নিলে। সত্যি তোমাকে বলার মতো আমার আর কিছুই নেই। তবে তোমাকে থেকে শোনার অনেক কিছু আছে, তুমি কিন্তু কিছুই বলনি। বাড়ি চলে এসেছে, যাবে না? এবার কিন্তু রাত হয়ে যাবে। হ্যাঁ যাবো, যাবো না কেন? সুগত অপেক্ষা করছে। কার জন্য অপেক্ষা করছে? তোমার জন্য না? দূর, যার জন্য করুক, আপনার কি তাতে? তো এই বলে কিন্তু তে নেমে এলো। মানে ওরা ঝগড়া শুনে কিন্তু মজা করছে আসলে, কারণ তে আর জাংকুক কিন্তু একে অপরের ভালোবাসার কথাটা বলে দিয়েছে, কিন্তু ওটা বাড়িতে কিভাবে জানাবে এটা কিন্তু ওরা কিচ্ছু ভাবেনি। এমনকি সুগার আর জিমিনের বিষয়ে কিন্তু তে সবকিছু শুনেছে।
ওকে বলে আসা উচিত ছিল, বেচারা ওখানে খুঁজবে। আরে খুঁজুক তো, একটু খুঁজতে দাও। ও আমাদের সাথে তো এলো না, ও বলেছে ওইদিকে খুঁজবে, আমরা একটু এইদিকে দেখি। তো এমন টাইমে কিন্তু জিমিনের সাথে দেখা হয়। ও হ্যালো আন্টি, সরি, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আরে জিমিন মা, তুমি এখানে কি জন্য? মা এসেছে? আসলে মা আসেনি, আমি একটু সবজি কিনতে এসেছিলাম কয়েকটা। আহারে, আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি, হলো জিমিন, আমার সবথেকে বেস্ট ফ্রেন্ডের মেয়ে, জানো? ওকে আমার মেয়ের মতো। আমি তো ভেবেছিলাম ছোটবেলায় ওকে আমি দত্তক নিয়ে নেব। আর তাছাড়া সুগার তো কোনো সঙ্গী ছিল না, ওর সাথে কি খেলা খেলতো জানো? খুব ভালো মেয়ে, ভালো বন্ধু ওরা দুইজন, একদম একে অপরের ভাই বোনের মতো। আর এই হলো তে, সুগার সুগার ওয়াইফ, তাই তো? আমি চিনি। তুমি বিয়েতে এলে না কেন? হ্যাঁ, তোমাকে কত ডাকা হলো, তোমার আম্মু এলো, তুমি এলে না। শুনলাম নাকি অসুস্থ ছিল, এখন ঠিক আছে তো? জি আন্টি, ওই আসলে শরীরটা একটু খারাপ করেছিল তো, তাই আসতে পারিনি। হ্যালো ভাবি, সুগা অনেক ভালো ছেলে, আপনার সাথে সবচেয়ে ভালোই কাটবে। তুমি তো জিমিন, তাই না? তোমার ব্যাপারে আমি শুনেছি। মা, কি ব্যাপার? এটা কি ধরনের মজা? তোমরা যদি চলে আসো, সারা মার্কেট আমার খোঁজা হয়ে যাচ্ছে। কি সব? জিমিন, তুমি? আন্টি, কিছু মনে করবেন, আমার বাজারে একটু কাজ ছিল, আমি যাচ্ছি। হ্যাঁ, তুই বলে কিন্তু জিমিন দ্রুত হেঁটে চলে গেল। কি ব্যাপার, চলে গেল কেন? আরে বন্ধুর সাথে একটু কথা বললো না? হয়তো কাজ আছে। আরে কি করবো, তোর তো রাগ দেখানোর কি আছে? হ্যাঁ, তুই তো এলি না, চল এখন, দেরি হয়ে যাচ্ছে, এই চলোতে। এই বলে জিন কিন্তু সামনাসামনি হাঁটতে লাগলো। এমন টাইমে অবকাশ পেয়ে কিন্তু সুগাকে বলেই ফেললো, আপনি জিমিনকে খুব ভালোবাসেন, তাই না? মেয়েটা আসলেই খুব সুন্দর। তুমি এই বিষয়ে কেন বলছো? তুমি কিভাবে জানলে? আপনি কিছু মনে করবেন না, আসলে বিষয়টা হচ্ছে, তে কিন্তু সুগার কাছে সবকিছুই বলে দেয়, এবং সুগা কিন্তু আসলে তের কথাগুলো শুনে অনেক বেশি খুশি হয়। তুমি কিছু মনে করবেন না তো আমি একটা সিদ্ধান্ত নিলে? না, মনে করব না। আপনার জীবন, আপনার সিদ্ধান্ত, আপনি অবশ্যই নেবেন, আমার কথা ভাববেন না। প্রথম আমার একটু অবশ্যই খারাপ লাগতো যে আপনি আমাকে ভালোবাসেন না, তবে কিছু মনে করবেন না। আমি কখনো ভাবতেই পারি যে আপনি আমার আসল ভালোবাসা নন। সেটাই, মাঝে মাঝে ভাগ্য আমাদের এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যে সামনের মানুষটাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে, বাট কাছে গেলে মনে হয় সে আমার আসল ভালোবাসা না। যেমনটা ঠিক আমার হয়েছিল। জিমিন তো আমার ছোটবেলার বন্ধু ছিলই, কিন্তু ধীরে ধীরে আমি কিভাবে এতটা ভালোবেসে ফেললাম আমি তোমাকে বোঝাতে পারবো না। কখনো যদি জিমিন আমার এক নাও হয়, তবুও আমার কোনো আফসোস নেই, একটাই আফসোস, শুধু ওইটাই, আমি ওর সাথে থাকতে পারলাম না। বরং বাদ দাও, মা অপেক্ষা করছে। এই তাড়াতাড়ি আয়, প্রেমালা পরে করি, যাই। তো জিনের এরকম কথা কিন্তু দুজনেই মুচকি হেসে ফেললো, কারণ ওদের জীবনের কথা কিন্তু ওরা দুজনেই জানে, আর কেউ না, আর কারো জানার অধিকার নেই। তো এর কিছুদিন পরের ঘটনা, খাবার টেবিলে সবাই কিন্তু বসে খাচ্ছে। সুগা কিন্তু কোনো কারণে বাইরে গেছিল এবং ওরা জানে যে একটু পরে ওরা চলে আসবে। মা, এই সবজিটা তো বেটা আমি নিজের হাতে বানিয়েছি, অনেক মজা হয়েছে, খেয়ে দেখুন। হ্যাঁ হ্যাঁ মা, দাও দাও। আরে তুমিও নাও, তোমার হাতের জন্য ভালো। আরে আর খেতে পারবো না, অনেক খেয়ে ফেলেছি, আর একটু কম দাও মা, তুমি তো অনেক কিছু দিয়ে যাচ্ছ। বাবা মা, তোমাদের সাথে একটা কথা ছিল। আরে সুগা, তুই চলে এসেছিস, আয় আয় আয়। কিন্তু জিমিন মা, তুমি তোরা? সুগা কিন্তু জিমিনের হাতটা শক্ত করে ধরেছিল এবং ভেতরে এলো। মা, আমি তোমাদের একটা কথা বলছি, আমি এতদিন বলতে পারিনি, আর তা হলো আমি জিমিনকে বিয়ে করেছি। মানে? তুই জিমিনকে বিয়ে করেছিস মানে কি বলছিস? তুই ভেবে চিন্তা করেছিস তো? আরে তোমার ছেলেগুলো, তুই কি বলছিস? সুগা, এখনই এই বিষয়টা? আর আমি কিন্তু মুখ থেকে একটা কথা বেরোলো না। ওর যেটা হার্টের প্রবলেম ছিল এবং হঠাৎ ছেলের এই কাহিনী দেখে কিন্তু হার্ট অ্যাটাক করলো, এবং সঙ্গে সঙ্গে কিন্তু জাঙ্কুকে চেম্বারে ওকে নিয়ে যাওয়া হলো। কোনো রকমে কিন্তু ওকে সঙ্গে ঠিক করা হলো। সুগা, তুমি ঠিক কি করেছো? তুমি একটু জেনে বুঝে করতে পারতে, আমাকে বলতে পারতে, আমি তোমাকে হেল্প করতাম, আমি আন্টিকে আগে থেকে বলতাম। আমার কাছে কোনো উপায় ছিল না। এভাবে যত দিন যাচ্ছে আমার কাছে থাকাটা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আপনি তো বলেছেন সাহস করে বলে দিতে, আমি বলে দিয়েছি, সাহস করেই বলেছি। সুগা, তুমি জিমিন, তোমার তো মাথায় বুদ্ধি আছে, সুগার কাছে না থাকলো তুমি তো। আমি দুঃখিত, আমি 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 যদি কষ্ট দিয়ে থাকি আমি দুঃখিত, কিন্তু আমারও কিছু করার ছিল না, সরি। আমরা এখন এই বিষয়গুলো বাদ দিই, ঝাঙ্কু বাদ দিই, কোনো ব্যাপার না। বাবার সাথে আমরা আগে কথা বলি। সুগা, জিমিন তোমরাও চলো। তো ওরা চারজনে কিন্তু গেল, এবং জিন কিন্তু সুগার সিদ্ধান্তে তেমন একটা রাগ করলো না, কারণ ওরও কিন্তু মনে হলো যে জিমিন আসলে হয়তো সুগার জন্য পারফেক্ট ছিল, যে কারণে কিন্তু ভাগ্য এই পর্যায়ে এনেছে।
আসলে আমাদের তো কিছু করার নেই, হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল যে সুগা জিমিনের সাথে আর তে আন্টি তে আমার সাথেই থাক। আমিও ওকে অনেক ভালোবাসি। আর তুমি কি রাজি আছো? এখন তুমি রাজি থাকলে আমার নারাজের কি আছে? সত্যি ভাগ্য যখন এনেছে কিছু করার নেই। বাবা তোমরা কি আমার জন্য খারাপ লেগেছে তোমাদের? আমি কিন্তু তোমাদের কষ্ট দিতে চাইনি। তোমরা এমন কথা বলছো আমার তো মনে হচ্ছে না বাবা, ভাগ্য সবসময় সবার সাথে থাকে না, কষ্ট হলেও বিষয়টা মেনে নিতে হবে। প্রথম ঝটকাটা লেগেছিল ঠিকই, কিন্তু জিমিন তো খারাপ মেয়ে না, আর জিমিনকে আমি খুব ভালোভাবে চিনি। আর তাছাড়া আমরাও তো মানুষ, আমাদেরও মাঝে মাঝে ভুল হয়ে যায়, ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি, কিন্তু পরে সেটা তো শুধরানোর সময় থাকে। তবে সেটা বাবা এরকম হুট করে না। আমাকে তুমি বলতে পারতে বাবা এরকম অসুস্থ হতে কারণ কিন্তু তুমি। দুঃখিত মা, আই এম সো সরি। বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও, তুমি যা বলবে আমি সেটাই করব। ঠিক আছে, পরে 2 দিন রান্না তুই করবি। রান্না কিভাবে আবার? তুই বললি না আমি যা বলবো তুই সেটা করবি, এর পরে 2 দিন তুই রান্না করবি। তো সবাই কিন্তু হেসে উঠলো। দূরে কিন্তু তে জাংকুক দাঁড়িয়েছে, মানে ওরা ভেবেছিল হয়তো ওদের কথাটা শুনে একটু বেশি খারাপ লাগবে। তো আমার টাইমে কিন্তু জাংকুক তে হাতটা ধরলো। তে কতটাও কিন্তু কঠিন ছিল না, তাই না? মা কিন্তু একদম ঠিক কথা বলেছে, ভাগ্য একটু ভুল দিকে নিয়ে গেলেও পরে ঠিকই সঠিক নিশানা দেখিয়ে দেয়, তাই না? তোমারও তাই মনে হয়? আমারও। কিভাবে জানি পথ দুইটা ঘুরে গেলেও আমাদের দুজনের পথ সবসময় একই পথেই চলে আসে, একই জায়গায়। ভাগ্যেরও কি খেলা না বলো? খুব সুন্দর। তো আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।